তাপগতিবিদ্যার আজকের ক্লাসে আমরা প্রথমেই আলোচনা করব এনথ্যালপি নিয়ে। দেখো, আগে আমরা ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তি নিয়ে আলোচনা করেছি। সিস্টেমের আন্তঃশক্তি এটাকে ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং আন্তঃশক্তি হচ্ছে সিস্টেমের মধ্যে সঞ্চিত নিজস্ব শক্তি। আন্তঃশক্তি সিস্টেমের অবস্থার অপেক্ষক এবং কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে আন্তঃশক্তির পরিবর্তন ডেল্টা ইউ দ্বারা প্রকাশ করা হয়। ডেল্টা ইউ সমান U2 মাইনাস U1, যেখানে U1 হচ্ছে প্রারম্ভিক অবস্থায় সিস্টেমের আন্তঃশক্তি এবং U2 হচ্ছে অন্তিম অবস্থায় সিস্টেমের আন্তঃশক্তি, আর তার পরিবর্তন ডেল্টা ইউ সমান U2 মাইনাস U1। আর আন্তঃশক্তি একটা এক্সটেন্সিভ প্রপার্টি বা পরিমাণগত ধর্ম, অর্থাৎ সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের ওপর সিস্টেমের আন্তঃশক্তির মান নির্ভর করে। এই জিনিসগুলো আমরা আন্তঃশক্তি যখন পড়েছি তখন আলোচনা করেছি। আজকে আলোচনা করব এনথ্যালপি নিয়ে। এনথ্যালপি বলতে কি বোঝায়? দেখো, প্রতিটা সিস্টেম স্থির পারিপার্শ্বিক চাপের অধীনে যে স্থির আয়তনপ্রাপ্ত হয় তার জন্য ওই সিস্টেম কিছুটা শক্তির অধিকারী হয়। স্থির পারিপার্শ্বিক চাপের অধীনে স্থির আয়তনপ্রাপ্ত হয় এবং তার জন্য যে শক্তির অধিকারী হয় সেটাকে বলা হয় পিভি শক্তি, চাপ আয়তনিক শক্তি, যেখানে পি হচ্ছে সিস্টেমের চাপ যেটা পারিপার্শ্বিক চাপের সমান, আর ভি হচ্ছে সিস্টেমের আয়তন। তাহলে এটা হচ্ছে পিভি শক্তি। এবারে সিস্টেমের আন্তঃশক্তি এবং এই পিভি শক্তি এদের সমষ্টিকে যে তাপগতীয় রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় এনথ্যালপি। অর্থাৎ এনথ্যালপিও এক ধরনের শক্তি যেটাকে ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ক্যাপিটাল এইচ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি। এটা হচ্ছে এনথ্যালপির সমীকরণ, এইচ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি, যেখানে এইচ হচ্ছে এনথ্যালপি, এইচ এনথ্যালপি, ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তি, আর এই যে পিভি শক্তি, এখানে পি হচ্ছে সিস্টেমের চাপ আর ভি হচ্ছে সিস্টেমের আয়তন। এবার দেখো, পিকে যদি অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করা হয় এবং ভি আয়তনকে যদি লিটার এককে প্রকাশ করা হয়, তাহলে পিভি এর একক কি দাঁড়াবে? লিটার অ্যাটমসফিয়ার, এবং 1 লিটার অ্যাটমসফিয়ার সমান 101.3 জুল, অর্থাৎ পিভি এর একক শক্তির একক। তাহলে আমরা যেটা পেলাম এইচ সমান ইউ প্লাস পিভি, এইচ হচ্ছে সিস্টেমের এনথ্যালপি। এবারে এই এনথ্যালপি সম্পর্কে কয়েকটা পয়েন্ট আমরা দেখে নেব। দেখো, এনথ্যালপিও সিস্টেমের অবস্থার অপেক্ষক, অর্থাৎ সিস্টেমের অবস্থার ওপরই এর মান নির্ভর করে। সিস্টেম কিভাবে সেই অবস্থা অর্জন করেছে তার উপর নির্ভর করে না। যেহেতু এনথ্যালপি সিস্টেমের অবস্থার অপেক্ষক, সেজন্য কোনো প্রক্রিয়ায় প্রারম্ভিক এনথ্যালপি যদি H1 হয় এবং অন্তিম অবস্থায় এনথ্যালপি যদি H2 হয়, তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের এনথ্যালপির পরিবর্তনকে আমরা ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করতে পারি এবং ডেল্টা এইচ সমান লিখতে পারি H2 মাইনাস H1। অর্থাৎ সিস্টেমের এনথ্যালপির পরিবর্তন প্রারম্ভিক এবং অন্তিম অবস্থায় এনথ্যালপির মানের ওপরই নির্ভর করছে। সিস্টেম কিভাবে প্রারম্ভিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় পৌঁছেছে সেই পথের ওপর নির্ভর করছে না। অর্থাৎ এনথ্যালপি সিস্টেমের অবস্থার অপেক্ষক, এটা একটা পথ নিরপেক্ষ রাশি। তাহলে এটা হচ্ছে সিস্টেমের অবস্থার অপেক্ষক। আর এখানে এইচ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি, এখানে ইউ আন্তঃশক্তি, এটাও সিস্টেমের অবস্থার অপেক্ষক। সিস্টেমের চাপ, সিস্টেমের আয়তন, এগুলো প্রত্যেকটাই সিস্টেমের অবস্থার অপেক্ষক এবং সেখান থেকে আমরা যেটা পাচ্ছি আন্তঃশক্তি আর পিভি শক্তির যে সমষ্টি সেটাই এনথ্যালপি এবং এনথ্যালপিও সিস্টেমের অবস্থার অপেক্ষক।
নেক্সট পয়েন্ট দেখো, সিস্টেমের এনথ্যালপির পরম মান নির্ণয় করা যায় না। আন্তঃশক্তির সময়ও আলোচনা করা হয়েছে যে আন্তঃশক্তির পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু নির্ণয় করা যায় না, কিন্তু কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে আন্তঃশক্তির পরিবর্তন অর্থাৎ ডেল্টা ইউর ভ্যালু নির্ণয় করা যায়। একইভাবে সিস্টেমের এনথ্যালপির পরম মান নির্ণয় করা যায় না, কিন্তু ডেল্টা এইচ অর্থাৎ কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের এনথ্যালপির পরিবর্তনের মান নির্ণয় করা যায়। নেক্সট পয়েন্ট দেখো, এনথ্যালপি পরিমাণগত ধর্ম, অর্থাৎ সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের ওপর সিস্টেমের এনথ্যালপি নির্ভর করে। তাহলে এনথ্যালপি পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের ওপর এনথ্যালপির মান নির্ভর করে। সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণ বাড়লে এনথ্যালপির মান বাড়বে, সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণ কমলে এনথ্যালপির মান কমে যাবে। তাহলে আমরা এনথ্যালপি নিয়ে বেসিক কিছু জিনিস আলোচনা করলাম। এনথ্যালপি হচ্ছে সিস্টেমের আন্তঃশক্তি এবং পিভি শক্তির সমষ্টি, সেটাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করি। ক্যাপিটাল এইচ সমান হচ্ছে ইউ প্লাস পিভি, এবং এনথ্যালপি সিস্টেমের অবস্থার অপেক্ষক, আর এনথ্যালপি হচ্ছে পরিমাণগত ধর্ম। সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর এর মান নির্ভর করে, এটা এক্সটেন্সিভ প্রপার্টি। এবং এনথ্যালপির অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান নির্ণয় করা যায় না, কিন্তু কোনো প্রক্রিয়ায় এনথ্যালপির পরিবর্তন ডেল্টা এইচের ভ্যালু নির্ণয় করা যায়। এবারে দেখো, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে স্থির আয়তনে সংঘটিত কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে যদি শুধুমাত্র চাপ আয়তনিক কার্য সম্পাদিত হয়, তাহলে ডেল্টা ইউ সমান কিউ ভি। এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এখান থেকে বলতে পারি যে সিস্টেম দ্বারা শোষিত তাপের মান সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধির সমান। আবার এটাকে এভাবেও লেখা যায় মাইনাস ডেল্টা ইউ সমান মাইনাস কিউ ভি। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এই 2 নম্বর সমীকরণ থেকে বলা যায় যে সিস্টেম দ্বারা বর্জিত তাপের মান সিস্টেমের আন্তঃশক্তি হ্রাসের সমান। এগুলো আমরা কিভাবে পেয়েছিলাম আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি, এছাড়া আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করা আছে। দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পাই ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লু, এবং যদি শুধুমাত্র চাপ আয়তনিক কার্য সম্পাদিত হয় সেক্ষেত্রে ডাব্লু সমান মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি, যেখানে পি এক্সটার্নাল হচ্ছে সিস্টেমের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ আর ডেল্টা ভি হচ্ছে সিস্টেমের আয়তনের পরিবর্তন। আর স্থির আয়তনে কোনো প্রক্রিয়া যদি সংঘটিত হয় তাহলে আয়তন স্থির থাকলে ডেল্টা ভি সমান 0 হয়ে যাবে, এবং ডেল্টা ভি সমান 0 যদি এখানে পুট করা হয় তাহলে ডাব্লু সমানও 0 হয়ে যাবে। আর ডাব্লু যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে আমরা পাবো যে ডেল্টা ইউ সমান কিউ। যেহেতু স্থির আয়তনে সংঘটিত হচ্ছে তাই এটাকে আমরা কিউ ভি লিখছি। সাবস্ক্রিপ্টে ভিটা লেখা হয়েছে, এটা বোঝানো হচ্ছে যে সিস্টেমের আয়তন স্থির রয়েছে। এবং এখান থেকেই আমরা এই দুটো সমীকরণ লিখেছিলাম যে ডেল্টা ইউ সমান কিউ ভি, সিস্টেম দ্বারা শোষিত তাপের মান সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধির সমান। এবার এখন আমরা দেখব যে স্থির চাপে বদ্ধ সিস্টেমে সংঘটিত কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ সিস্টেমের চাপের সমান। তাহলে আমরা স্থির চাপে বদ্ধ সিস্টেমে সংঘটিত কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ, যেটাকে পি এক্সটার্নাল লেখা হচ্ছে, এক্সটার্নাল প্রেশার, সেটা যদি সিস্টেমের চাপ পি হয় তাহলে তার সমান পি এক্সটার্নাল সমান পি। এবারে ধরে নেওয়া যাক যে প্রক্রিয়া শুরু হওয়ার সময়ে সিস্টেমের চাপ ছিল পি, আয়তন ভি1 এবং আন্তঃশক্তি ইউ1। আর প্রক্রিয়া শেষ হওয়ার সময় অর্থাৎ অন্তিম অবস্থায় চাপ পি, যেহেতু সিস্টেমের চাপটা স্থির রয়েছে সেজন্য যা চাপ প্রারম্ভিক অবস্থায় ছিল অন্তিম অবস্থাতেও সেম চাপ রয়েছে, অর্থাৎ এখানেও পি এখানেও পি। আর অন্তিম অবস্থায়
সিস্টেমের আয়তন V2 এবং আন্তঃশক্তি U2। আরেকবার বলি যে স্থির চাপে বদ্ধ সিস্টেমে কোনো প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, সেক্ষেত্রে এগুলো হচ্ছে প্রারম্ভিক অবস্থা বা ইনিশিয়ালি চাপ, আয়তন, আন্তঃশক্তি। আর এটা হচ্ছে ফাইনালি অন্তিম অবস্থায় চাপ, আয়তন, আন্তঃশক্তি। যেহেতু সিস্টেমের চাপ স্থির রয়েছে তাই এক্ষেত্রেও পি, এক্ষেত্রেও পি। আর আয়তন V1 থেকে V2 হয়েছে আর আন্তঃশক্তি U1 থেকে U2 হয়েছে। এবার দেখো এই ইনিশিয়ালি অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় সিস্টেমের এনথ্যালপি H1 সমান U1 প্লাস PV1। যেহেতু প্রারম্ভিক অবস্থায় আন্তঃশক্তি U1 এবং আয়তন V1 আর চাপ P, সেজন্য প্রারম্ভিক অবস্থায় এনথ্যালপি আমরা এই সমীকরণ থেকে লিখছি H1 সমান U1 প্লাস PV1। এবং অন্তিম অবস্থায় ফাইনালি বা অন্তিম অবস্থায় H2 সিস্টেমের এনথ্যালপি H2 সমান U2 প্লাস PV2। এটা হচ্ছে অন্তিম অবস্থায় সিস্টেমের এনথ্যালপি H2 সমান অন্তিম অবস্থায় আন্তঃশক্তি U2 প্লাস চাপ P রয়েছে এবং আয়তন হচ্ছে V2, তাই PV2। তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে এনথ্যালপির পরিবর্তন ডেল্টা H সমান H2 মাইনাস H1। আমরা এনথ্যালপির পরিবর্তনকে এভাবেই লিখব, কারণ এনথ্যালপি সিস্টেমের অবস্থার অপেক্ষক, সেটা H2 মাইনাস H1। H2 হচ্ছে অন্তিম অবস্থায় সিস্টেমের এনথ্যালপি, H1 হচ্ছে প্রারম্ভিক অবস্থায় সিস্টেমের এনথ্যালপি। সমান এগুলো যেটা রয়েছে H2 সমান H1 সমান, সেগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। H2 সমান U2 প্লাস PV2 মাইনাস H1 সমান U1 প্লাস PV1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? U2 মাইনাস U1 প্লাস পিটা কমন নিচ্ছি V2 মাইনাস V1। আর এখান থেকে আমরা পাই U2 মাইনাস U1 সমান ডেল্টা U আন্তঃশক্তির পরিবর্তন প্লাস P ইন্টু V2 মাইনাস V1 মানে ডেল্টা V অর্থাৎ সিস্টেমের আয়তনের পরিবর্তন। কারণ U1 থেকে U2 হয়েছে আন্তঃশক্তি, তাহলে এক্ষেত্রে আমরা লিখব ডেল্টা U সমান U2 মাইনাস U1। আর আয়তন V1 থেকে V2 হয়েছে, তাহলে ডেল্টা V সমান V2 মাইনাস V1, সেগুলোই এখানে বসানো হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম ডেল্টা H সমান ডেল্টা U প্লাস P ডেল্টা V। এই সমীকরণটা আমরা পেলাম। ডেল্টা H সিস্টেমের এনথ্যালপির পরিবর্তন সমান ডেল্টা U সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন প্লাস P সিস্টেমের চাপ ইন্টু ডেল্টা V হচ্ছে সিস্টেমের আয়তনের পরিবর্তন। এবার দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি পাই? ডেল্টা U সমান Q প্লাস W। এবং একটু আগেই বললাম যদি শুধুমাত্র চাপ আয়তনিক কার্য সম্পাদিত হয়, স্থির চাপে সংঘটিত প্রক্রিয়া, সেক্ষেত্রে যদি শুধুমাত্র চাপ আয়তনিক কার্য সম্পাদিত হয় তাহলে W সমান মাইনাস P এক্সটার্নাল ইন্টু ডেল্টা V। আর এই P এক্সটার্নাল এই যে স্থির চাপে সংঘটিত প্রক্রিয়ার ক্ষেত্রে P এক্সটার্নাল সমান P অর্থাৎ সিস্টেমের চাপের সমান, তাহলে এটা সমান আমরা লিখতে পারি মাইনাস P ইন্টু ডেল্টা V। তাহলে এখান থেকে আমরা কি লিখব? ডেল্টা U সমান Q মাইনাস P ডেল্টা V বা ডেল্টা U প্লাস P ডেল্টা V, এটাকে বাঁদিকে নিয়ে এলাম, সমান হচ্ছে Q। যেহেতু স্থির চাপে প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে তাই আমি এখানে QP লিখছি, সাবস্ক্রিপ্টে পিটা লিখেছি, এটা বোঝাচ্ছে যে সিস্টেমের চাপ স্থির রয়েছে। এবং এই যে সমীকরণটা আমরা একটু আগে পেলাম ডেল্টা H সমান ডেল্টা U প্লাস P ডেল্টা V, এটাকে 1 নম্বর নাম দিলাম। এখানে তাহলে ডেল্টা U প্লাস P ডেল্টা V সমান হচ্ছে ডেল্টা H, সেটা এখানে বসিয়ে দিচ্ছি। ডেল্টা H সমান হচ্ছে QP। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ডেল্টা H সমান QP, এটা একটা সমীকরণ, এটা আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম।
আর ডেল্টা এইচ মাইনাস ডেল্টা এইচ সমান মাইনাস কিউপি, এটা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এই দুটো সমীকরণ থেকে কি বলা যায়? দেখো 2 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি যে এই যে প্রক্রিয়াটা সংঘটিত হয়েছে স্থির চাপে বদ্ধ সিস্টেমে সংঘটিত প্রক্রিয়ার ক্ষেত্রে যদি শুধুমাত্র চাপ আয়তনিক কার্য সম্পাদিত হয় তাহলে সিস্টেম দ্বারা শোষিত তাপের মান সিস্টেমের এনথালপি বৃদ্ধির সমান হয়। আর 3 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি যে এক্ষেত্রে সিস্টেম দ্বারা বর্জিত তাপের মান সিস্টেমের এনথালপি হ্রাসের সমান হয়, অর্থাৎ ডেল্টা এইচ সমান কিউপি, বা এটাকে লেখা যায় মাইনাস ডেল্টা এইচ সমান মাইনাস কিউপি। তাহলে একটু আগে আমরা যে আন্তঃশক্তিটা বললাম যে ডেল্টা ইউ সমান কিউভি, সেটা স্থির আয়তনে সংঘটিত প্রক্রিয়ার ক্ষেত্রে, আর এখন আমরা স্থির চাপে সংঘটিত প্রক্রিয়ার ক্ষেত্রে একটা সমীকরণ পেলাম, সেটা হচ্ছে ডেল্টা এইচ সমান কিউপি। এই দুটো সমীকরণই খুব ইম্পর্টেন্ট। ডেল্টা ইউ সমান কিউভি স্থির আয়তনে সংঘটিত প্রক্রিয়ার ক্ষেত্রে, ডেল্টা ইউ সমান কিউভি, আর স্থির চাপে সংঘটিত প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ সমান কিউপি। এবং উভয় ক্ষেত্রেই আমরা বলেছি যে যদি শুধুমাত্র চাপ আয়তনিক কার্য সম্পাদিত হয় সেক্ষেত্রে আমরা এই সমীকরণগুলো পাবো। আর কিভাবে পাবো সেটাও দেখিয়ে দিলাম। নেক্সট দেখো, আমরা জানি কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের এনথালপির পরিবর্তন কেবলমাত্র সিস্টেমের অবস্থার উপরই নির্ভর করে, কারণ এনথালপি সিস্টেমের অবস্থার অপেক্ষক। তাহলে কোনো প্রক্রিয়ায় সিস্টেমের এনথালপির পরিবর্তনকে আমরা ডেল্টা এইচ দিয়ে লিখতে পারি। ডেল্টা এইচ সমান হচ্ছে H2 মাইনাস H1, যেখানে H2 হচ্ছে অন্তিম অবস্থায় সিস্টেমের এনথালপি এবং H1 হচ্ছে প্রারম্ভিক অবস্থায় সিস্টেমের এনথালপি। এবার কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, ধরা যাক এ মোল ক্যাপিটাল এ এর সাথে বি মোল ক্যাপিটাল বি বিক্রিয়া করে সি মোল ক্যাপিটাল সি প্লাস ডি মোল ক্যাপিটাল ডি এগুলো উৎপন্ন করেছে। এই যে রাসায়নিক বিক্রিয়াটা লেখা হয়েছে এখানে স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি এগুলো মোল সংখ্যা বোঝাচ্ছে, আর ক্যাপিটাল এ আর বি এরা হচ্ছে বিক্রিয়ক পদার্থ বা রিয়াক্ট্যান্টস। এটাকে আমি ক্যাপিটাল আর দিয়ে দেখাচ্ছি, রিয়াক্ট্যান্টস, এরা বিক্রিয়ক পদার্থ। আর ক্যাপিটাল সি আর ক্যাপিটাল ডি এরা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টস, এটাকে আমি পি দিয়ে দেখাচ্ছি। আর এখানে স্মল এ, বি, সি, ডি এগুলো সবই মোল সংখ্যা। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয়েছে এই বিক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের এনথালপির পরিবর্তন ডেল্টা এইচ সমান সামেশান এইচ বিক্রিয়াজাত পদার্থ মাইনাস সামেশান এইচ বিক্রিয়ক পদার্থ। অর্থাৎ এই যে সামেশান এইচ বিক্রিয়াজাত পদার্থ তার মানে কি বোঝাচ্ছে যে বিক্রিয়াজাত পদার্থগুলির এনথালপির যে মান তাদের সমষ্টি মাইনাস বিক্রিয়ক পদার্থগুলোর এনথালপির মানের সমষ্টি। সেজন্য এখানে সামেশান এইচ বিক্রিয়াজাত পদার্থ মাইনাস সামেশান এইচ বিক্রিয়ক পদার্থ এভাবে লেখা হয়েছে। এবারে বিক্রিয়াজাত পদার্থকে প্রোডাক্ট আর বিক্রিয়ক পদার্থকে রিয়াক্ট্যান্ট এভাবে লিখলে ডেল্টা এইচ সমান আমরা লিখব সামেশান এইচ প্রোডাক্ট মাইনাস সামেশান এইচ রিয়াক্ট্যান্ট। তাহলে এইচ প্রোডাক্ট মানে বিক্রিয়াজাত পদার্থগুলোর এনথালপির যে সমষ্টি সেটাই সামেশান এইচ প্রোডাক্ট মাইনাস সামেশান এইচ রিয়াক্ট্যান্ট বিক্রিয়ক পদার্থের এনথালপির মোট সমষ্টি। এবং এটা সমান আমরা লিখব ডেল্টা এইচ সমান বিক্রিয়াজাত পদার্থের মোট এনথালপি, সেটা হচ্ছে স্মল সি ইন্টু এইচ সি বার প্লাস স্মল ডি ইন্টু এইচ ডি বার মাইনাস স্মল এ ইন্টু এইচ এ বার প্লাস স্মল বি ইন্টু এইচ বি বার। এখানে
স্মল এ বি সি ডি এগুলো মোল সংখ্যা আগেই বলেছি। আর এই যে এইচ বার এটা হচ্ছে মোলার এনথ্যালপি, মোলার এনথ্যালপি। এবং একইভাবে এইচ এ বার, এইচ বি বার, এইচ সি বার, এইচ ডি বার এগুলো সবই মোলার এনথ্যালপি বোঝাচ্ছে। এইচ সি বার, এইচ ডি বার এগুলো সি আর ডি এই বিক্রিয়াজাত পদার্থগুলোর মোলার এনথ্যালপি। এইচ এ বার, এইচ বি বার এগুলো বিক্রিয়ক পদার্থের মোলার এনথ্যালপি বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেলাম ডেল্টা এইচ সমান সি ইন্টু এইচ সি বার প্লাস ডি ইন্টু এইচ ডি বার এগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের মোট এনথ্যালপি, মাইনাস এ ইন্টু এইচ এ বার প্লাস বি ইন্টু এইচ বি বার এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের মোট এনথ্যালপি। অর্থাৎ সিস্টেমের এনথ্যালপির পরিবর্তন কি হচ্ছে, এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের এনথ্যালপির পরিবর্তন ডেল্টা এইচ সমান বিক্রিয়াজাত পদার্থের মোট এনথ্যালপি মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট এনথ্যালপি। এবারে যদি বিক্রিয়াজাত পদার্থের মোট এনথ্যালপি, এটা আমি প্রোডাক্ট পি হিসেবে লিখেছি আর বিক্রিয়ক পদার্থটা রিয়াক্ট্যান্ট আর লিখব। যদি বিক্রিয়াজাত পদার্থের মোট এনথ্যালপি বিক্রিয়ক পদার্থের মোট এনথ্যালপির তুলনায় বেশি হয় সেক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালুটা পজিটিভ হবে। অর্থাৎ এক্ষেত্রে ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0 হবে এবং এই ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াটা হবে তাপগ্রাহী বা এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন। এবং যদি বিক্রিয়াজাত পদার্থের মোট এনথ্যালপি বিক্রিয়ক পদার্থের মোট এনথ্যালপির তুলনায় কম হয়, মানে এটা যদি কম হয় তাহলে ডেল্টা এইচ হবে নেগেটিভ, অর্থাৎ ডেল্টা এইচ লেস দ্যান 0 হবে এবং এক্ষেত্রে বিক্রিয়াটা হবে তাপদায়ী বা এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ডেল্টা এইচ যখন গ্রেটার দ্যান 0 তখন তাপগ্রাহী বা এন্ডোথার্মিক বিক্রিয়া হচ্ছে, ডেল্টা এইচ যখন লেস দ্যান 0 তখন তাপদায়ী বা এক্সোথার্মিক বিক্রিয়া হচ্ছে। এই তাপগ্রাহী আর তাপদায়ী বিক্রিয়া সম্পর্কে একটু জেনে নেব। দেখো, তাপগ্রাহী বিক্রিয়া অর্থাৎ যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে তাপের শোষণ ঘটে তাদেরকে বলা হয় তাপগ্রাহী বিক্রিয়া। এবং এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু বিক্রিয়াজাত পদার্থের এনথ্যালপির মানটা বিক্রিয়ক পদার্থের এনথ্যালপির তুলনায় বেশি হয় সেজন্য ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0। আর তাপদায়ী বিক্রিয়া কাদেরকে বলছি, যে সমস্ত বিক্রিয়ায় তাপের উদ্ভব ঘটে তাদেরকে বলা হয় তাপদায়ী বিক্রিয়া। এবং এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের এনথ্যালপির মানটা বিক্রিয়ক পদার্থের এনথ্যালপির মানের তুলনায় কম হয়, সেজন্য ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ হয় এবং ডেল্টা এইচ লেস দ্যান 0 হয়। এবার ধরো একটু এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো কোনো বিক্রিয়া তাপগ্রাহী বিক্রিয়া, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণের ডান দিকে তাপের পরিমাণটা উল্লেখ করা হয়ে থাকে। যেমন ধরো একটা বিক্রিয়া এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হয়েছে এবং বিক্রিয়াটা যদি তাপগ্রাহী বিক্রিয়া হয় আর এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি কিউ পরিমাণ তাপের শোষণ ঘটে তাহলে এই বিক্রিয়ার সমীকরণে ডান দিকে মাইনাস কিউ, মাইনাস চিহ্ন সহ এই তাপের পরিমাণটা উল্লেখ করা হয়। বিক্রিয়ায় এ আর বি হচ্ছে বিক্রিয়ক পদার্থ, সেখান থেকে তৈরি হচ্ছে সি আর ডি, এরা বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াটা যদি তাপগ্রাহী বিক্রিয়া হয় এবং বিক্রিয়ার ফলে কিউ পরিমাণ তাপের শোষণ ঘটে তাহলে বিক্রিয়া সমীকরণের ডান দিকে নেগেটিভ সাইন সহ কিউটা এইভাবে লেখা হবে। আর ধরো বিক্রিয়াটা তাপদায়ী অর্থাৎ তাপের উদ্ভব ঘটেছে, তাহলে আমরা লিখব এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হয়েছে এবং এই বিক্রিয়ার ফলে কিউ পরিমাণ তাপের উদ্ভব ঘটেছে, তাহলে বিক্রিয়া সমীকরণের ডান দিকে প্লাস চিহ্ন সহ কিউটা লেখা হয়। এইভাবে বিক্রিয়া সমীকরণে তাপটাকে উল্লেখ করা হয়ে থাকে, তাপের পরিমাণটা এভাবে লেখা হয়ে থাকে। যদি বিক্রিয়াটা তাপগ্রাহী হয় সেক্ষেত্রে মাইনাস কিউ লেখা হয়েছে, যখন বিক্রিয়াটা তাপদায়ী
তখন বিক্রিয়া সমীকরণের ডান দিকে এভাবে প্লাস কিউ লেখা হয়েছে। এবং তাপগ্রাহী আর তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা এনথ্যালপি পরিলেখটা দেখি, দেখো তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে এদিকে এনথ্যালপি বৃদ্ধি দেখানো হচ্ছে, এখানে হচ্ছে সামেশন অফ এইচ প্রোডাক্ট বিক্রিয়াজাত পদার্থের মোট এনথ্যালপি, আর এর নিচে অবস্থান করবে বিক্রিয়ক পদার্থের মোট এনথ্যালপি। কারণ যেহেতু তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচের ভ্যালুটা পজিটিভ হয়, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের মোট এনথ্যালপি বিক্রিয়ক পদার্থের মোট এনথ্যালপির তুলনায় বেশি হয়, সুতরাং এক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের মোট এনথ্যালপিটা বিক্রিয়ক পদার্থের মোট এনথ্যালপির তুলনায় ওপরে অবস্থান করবে এবং এক্ষেত্রে ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0 হবে। এবং যখন তাপদায়ী বিক্রিয়া সংঘটিত হচ্ছে সেক্ষেত্রে এদিকে এনথ্যালপি বৃদ্ধি দেখানো হচ্ছে, এখানে থাকবে বিক্রিয়ক পদার্থের মোট এনথ্যালপি, তার নিচে অবস্থান করবে বিক্রিয়াজাত পদার্থের মোট এনথ্যালপি। এবং এক্ষেত্রে যেহেতু বিক্রিয়াজাত পদার্থের মোট এনথ্যালপি বিক্রিয়ক পদার্থের মোট এনথ্যালপির তুলনায় কম হয়, সেজন্য ডেল্টা এইচ হচ্ছে লেস দ্যান 0, অর্থাৎ তাপগ্রাহীর ক্ষেত্রে ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0, অর্থাৎ ডেল্টা এইচের ভ্যালুটা ধনাত্মক হয়, এবং তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ লেস দ্যান 0, অর্থাৎ ডেল্টা এইচের ভ্যালুটা ঋণাত্মক হবে। তাহলে আমরা তাপদায়ী তাপগ্রাহী বিক্রিয়া সম্পর্কে জানলাম এবং সেই সাথে সাথে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এনথ্যালপির পরিবর্তনটাও দেখে নিলাম। এবার আমরা তাপ রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম দেখে নেব। প্রথমে বলি তাপ রাসায়নিক সমীকরণ বা থার্মোকেমিক্যাল ইকুয়েশন বলতে কী বোঝায়। সমতাযুক্ত যে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর ভৌত অবস্থা উল্লেখ করা থাকে এবং বিক্রিয়ার ফলে উদ্ভূত বা শোষিত তাপের পরিমাণ উল্লেখ থাকে, সেই সমস্ত সমীকরণকে বলা হয় তাপ রাসায়নিক সমীকরণ বা থার্মোকেমিক্যাল ইকুয়েশন। তাহলে এই সমস্ত সমীকরণ লেখার যে নিয়মগুলো আমরা দেখব, সেখানে প্রথমেই বলবো যে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থা ওই সমস্ত পদার্থের সংকেতের পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করা হয়ে থাকে। যেমন ধরো, যদি পদার্থগুলো কঠিন অবস্থায় থাকে অর্থাৎ সলিড স্টেটে থাকে, সেক্ষেত্রে স্মল এস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। যদি সেই পদার্থ তরল অবস্থা বা লিকুইড স্টেটে থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল এল লেখা হয়। যদি গ্যাসীয় অবস্থায় থাকে, গ্যাসিয়াস স্টেটে থাকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল জি উল্লেখ করা হয়ে থাকে। বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ তাদের ভৌত অবস্থা কঠিন, তরল, গ্যাসীয় যেটা হবে সেই অনুযায়ী কঠিন হলে সেই পদার্থের সংকেতের পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল এস লেখা হয়। যদি তরল অবস্থায় থাকে, লিকুইড স্টেটে থাকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল এল লেখা হবে। আর যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল জি লেখা হয়ে থাকে। এবং যদি সেই পদার্থটা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে, জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় রয়েছে অর্থাৎ অ্যাকুয়াস মিডিয়ামে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল এ কিউ এটা লেখা হয়ে থাকে, যেটা বোঝাচ্ছে যে পদার্থটা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় রয়েছে। তাহলে এইভাবে বিক্রিয়ার সমীকরণটা লেখার সময় তাদের ভৌত অবস্থা বা তারা যদি জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে সেগুলো উল্লেখ করা হয়। নেক্সট পয়েন্ট দেখো, একটু আগেই তাপদায়ী আর তাপগ্রাহী বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি। সেক্ষেত্রে আমরা দেখিয়েছি যে বিক্রিয়ার ফলে উদ্ভূত বা শোষিত তাপটা কিভাবে বিক্রিয়ার সমীকরণের সাথে লিখতে হয়। তাহলে যদি কোনো বিক্রিয়া তাপদায়ী বিক্রিয়া হয়, অর্থাৎ যে ক্ষেত্রে তাপের উদ্ভব ঘটছে, এবং এক্ষেত্রে যদি কোনো বিক্রিয়ায় এক্স কিলোজুল এই পরিমাণ তাপের উদ্ভব ঘটে, তাহলে বিক্রিয়া সমীকরণের ডান দিকে প্লাস চিহ্ন সহ এই এক্স কিলোজুল এই তাপের পরিমাণটা উল্লেখ করা যায়।
অথবা বিকল্প হিসেবে বিক্রিয়া সমীকরণটা লেখার পর ডান দিকে ডেল্টা এইচ এর ভ্যালুটা -x কিলোজুল লেখা হয়ে থাকে। তাহলে তাপের পরিমাণটা যখন আমরা সমীকরণে লিখব তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে, তখন প্লাস সাইন ব্যবহার করব, এবং যদি x কিলোজুল তাপের উদ্ভব ঘটে তাহলে +x কিলোজুল লিখব। আর যদি আমরা ডেল্টা এইচ হিসেবে লিখি সেক্ষেত্রে আমরা -x কিলোজুল লিখব। যেমন একটা এক্সাম্পল দেখাই, ধরো এ গ্যাসীয় অবস্থায় আছে, এ হচ্ছে বিক্রিয়ক পদার্থ, তার ভৌত অবস্থা গ্যাসীয় অবস্থা, সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর সংকেতের পাশে স্মল জি দিয়ে বোঝানো হয়েছে, প্লাস বি গ্যাসিয়াস, এটাও গ্যাসীয় অবস্থায় আছে। বিক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে সি গ্যাসিয়াস প্লাস ডি গ্যাসিয়াস। এটা একটা তাপদায়ী বিক্রিয়া এবং এই বিক্রিয়ার ফলে x কিলোজুল পরিমাণ তাপের উদ্ভব ঘটেছে। তাহলে এখানে সমীকরণের ডান দিকে +x কিলোজুল লেখা হবে। এভাবে সমীকরণটা লেখা যেতে পারে, অথবা আমরা এভাবেও লিখতে পারি এ গ্যাসিয়াস প্লাস বি গ্যাসিয়াস, সেখান থেকে সি গ্যাসিয়াস প্লাস ডি গ্যাসিয়াস, এবং এরপর আমরা লিখব ডেল্টা এইচ এর ভ্যালু -x কিলোজুল। এবার বিক্রিয়াটা যদি তাপগ্রাহী বিক্রিয়া হয় ঠিক তারই উল্টোটা লিখব আমরা। তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের শোষণ ঘটবে। ধরো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে x কিলোজুল পরিমাণ তাপের শোষণ ঘটছে, তাহলে সমীকরণের ডান দিকে আমরা যখন তাপের পরিমাণ উল্লেখ করব তখন মাইনাস চিহ্ন ব্যবহার করব। আর যদি আমরা এই দ্বিতীয় উপায়ে লিখি, অর্থাৎ ডেল্টা এইচ এর ভ্যালুটা উল্লেখ করি, তাহলে ডেল্টা এইচ এর ভ্যালুটা +x কিলোজুল লিখব। একইভাবে আমি উদাহরণটা দেখাবো। এ গ্যাসিয়াস প্লাস বি গ্যাসিয়াস, সেখান থেকে সি গ্যাসিয়াস প্লাস ডি গ্যাসিয়াস। যেহেতু আমরা সমীকরণের ডান দিকে তাপের মানটা লিখছি সেজন্য -x কিলোজুল লিখব, কারণ এটা তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে দেখানো হচ্ছে এবং এই বিক্রিয়ায় তাপের শোষণ ঘটেছে। আর যদি আমরা দ্বিতীয়ভাবে বিকল্পভাবে লিখি তাহলে এ গ্যাসিয়াস প্লাস বি গ্যাসিয়াস থেকে সি গ্যাসিয়াস প্লাস ডি গ্যাসিয়াস উৎপন্ন হয়েছে এবং এক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে +x কিলোজুল। পরের পয়েন্ট দেখো, একটু আগে একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ আমরা দেখেছিলাম যেখানে এ মোল ক্যাপিটাল এ এর সাথে বি মোল ক্যাপিটাল বি বিক্রিয়া করে সি মোল ক্যাপিটাল সি প্লাস ডি মোল ক্যাপিটাল ডি উৎপন্ন করছে। এখানে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের সাথে যে সহগগুলো রয়েছে, এই স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, এগুলো বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা নির্দেশ করছে। ধরো একটা বিক্রিয়া ঘটছে 2H2 গ্যাসিয়াস প্লাস O2 গ্যাসিয়াস, সেখান থেকে তৈরি হচ্ছে 2H2O লিকুইড। দেখো যেরকম আমরা পয়েন্ট আলোচনা করছিলাম সেই অনুযায়ী বিক্রিয়া লেখা হয়েছে। এই যে গ্যাসীয় অবস্থায় রয়েছে সেগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে, এটা তরল অবস্থা লিকুইড স্টেট, তাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল এল লেখা হয়েছে। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে এই যে 2H2 এর আগে যে 2 রয়েছে এটা মোল সংখ্যা বোঝাচ্ছে, O2 এর আগে 1 রয়েছে এবং এখানে 2 রয়েছে, এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালুটা -571.6 কিলোজুল। এবার দেখো এই মোল সংখ্যাগুলোকে যদি আমি হাফ করে দিই তাহলে একইভাবে ডেল্টা এইচ এর ভ্যালুটাও হাফ হয়ে যাবে, কারণ এনথালপি হচ্ছে পরিমাণগত ধর্ম, সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের ওপরের মানটা নির্ভর করে। তাহলে এখান থেকে আমি লিখছি H2 গ্যাসিয়াস প্লাস হাফ O2 গ্যাসিয়াস, এখান থেকে H2O লিকুইড। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালুটা এক্ষেত্রে যেটা ছিল সেটা ডিভাইডেড বাই 2 অর্থাৎ -285.8 কিলোজুল হবে। এইভাবে এনথালপির ভ্যালুটাও মোল সংখ্যার পরিবর্তনের সাথে সাথে হাফ হয়ে গেছে। মোল সংখ্যাগুলো আমি হাফ করেছি, এনথালপির ভ্যালুটাও আমরা 2 দিয়ে ডিভাইড করেছি। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে কোনো রকম উল্লেখ না থাকলে তাপ রাসায়নিক সমীকরণে ডেল্টা এইচ এর যে ভ্যালু উল্লেখ করা থাকবে সেটা প্রমাণ অবস্থায় পরিমাপ করা হয়েছে ধরে নিতে হবে। আর আরেকটা পয়েন্ট আমরা যেটা দেখব
ধরো একটা বিক্রিয়া N2 গ্যাসিয়াস প্লাস O2 গ্যাসিয়াস, সেখান থেকে 2NO গ্যাসিয়াস এটা তৈরি হয়েছে। ডেল্টা এইচ সমান প্লাস 180.5 কিলোজুল। এবারে যদি এই বিক্রিয়ার সমীকরণটাকে আমি বিপরীত দিক থেকে লিখি, সেক্ষেত্রে ডেল্টা এইচের ভ্যালুটা সেম থাকবে, শুধুমাত্র তার চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে বিপরীত দিক থেকে যদি লিখি 2NO গ্যাসিয়াস, সেখান থেকে N2 গ্যাসিয়াস প্লাস O2 গ্যাসিয়াস, এবং এক্ষেত্রে ডেল্টা এইচের ভ্যালু সেম থাকবে, শুধু প্লাস সাইনের জায়গায় এখানে আসবে মাইনাস সাইন, মাইনাস 180.5 কিলোজুল। তাহলে তাপ রাসায়নিক সমীকরণ লেখার জন্য যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থির চাপে বিক্রিয়া তাপ এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপ। দেখো, স্থির চাপে সংঘটিত কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া তাপ QP সমান ডেল্টা এইচ, সিস্টেমের এনথ্যালপির পরিবর্তন। QP, এই যে পিটা দেওয়া হয়েছে, এটা বোঝাচ্ছে যে চাপ স্থির রয়েছে। তাহলে স্থির চাপে সংঘটিত কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া তাপ QP সমান ডেল্টা এইচ, অর্থাৎ সিস্টেমের এনথ্যালপির পরিবর্তন। এবং স্থির আয়তনে সংঘটিত কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া তাপ QV, সাবস্ক্রিপ্টে V বোঝাচ্ছে আয়তনটা স্থির রয়েছে, সমান হচ্ছে ডেল্টা ইউ, অর্থাৎ সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন। এবারে ধরা যাক স্থির চাপে সংঘটিত কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন ডেল্টা ইউপি এবং আয়তনের পরিবর্তন ডেল্টা ভি। তাহলে এনথ্যালপির সমীকরণ H সমান ইউ প্লাস পিভি। এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা এইচ সমান ডেল্টা ইউপি প্লাস ডেল্টা অফ পিভি। ডেল্টা ইউপিটা কি? স্থির চাপে সংঘটিত বিক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন। চাপটা স্থির রয়েছে, সেজন্য ডেল্টা ইউপি এভাবে লেখা হয়েছে। বা ডেল্টা এইচ সমান ডেল্টা ইউপি প্লাস, এখান থেকে আমরা লিখব পি ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা পি। এবার যেহেতু স্থির চাপে সংঘটিত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা লিখছি, তাহলে চাপ স্থির রয়েছে মানে ডেল্টা পি সমান 0। ডেল্টা পি যদি 0 হয় তাহলে ভি ডেল্টা পি টোটালটাই এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডেল্টা এইচ সমান ডেল্টা ইউপি প্লাস পি ডেল্টা ভি, যেহেতু ভি ডেল পি সমান 0, কারণ স্থির চাপ, সেজন্য ডেল্টা পিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা সমীকরণ আমরা পেলাম। এবারে দেখো, আমরা কিউপি সমান ডেল্টা এইচ লিখেছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউপি সমান ডেল্টা এইচ, আর ডেল্টা এইচ সমান হচ্ছে এটা ডেল্টা ইউপি প্লাস পি ডেল্টা ভি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবং আর একটা সমীকরণ আমি লিখছি, সেটা হচ্ছে কিউভি সমান ডেল্টা ইউ, যেটা এখানে লেখা রয়েছে, এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবারে 1 - 2 করছি। 1 - 2 যদি করি, 1 - 2 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ, তাহলে এখান থেকে আমরা কি পাবো? কিউপি মাইনাস কিউভি সমান, কিউপি এর জায়গায় লিখছি ডেল্টা এইচ সমান এইটা আমি লিখছি, কিউপি এর জায়গায় লিখছি ডেল্টা ইউপি প্লাস পি ডেল্টা ভি মাইনাস কিউভি এর জায়গায় লিখছি ডেল্টা ইউ। এবার এখান থেকে আমরা লিখব ডেল্টা ইউপি মাইনাস ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। এটা আমরা পাচ্ছি কিউপি মাইনাস কিউভি সমান। এবার দেখো, নির্দিষ্ট উষ্ণতায় সংঘটিত কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত এই ডেল্টা ইউপি এবং ডেল্টা ইউ এর যে পার্থক্য সেটা অত্যন্ত কম হয়, সেজন্য এদেরকে সমান ধরা হয়। তাহলে ডেল্টা ইউপি ডেল্টা ইউ এর যদি সমান হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে কিউপি মাইনাস কিউভি সমান পি ডেল্টা ভি। তাহলে এই সমীকরণটা আমরা এখান থেকে পেলাম। আমি বলে দিই, এই যে ডেল্টা ইউপি আর মাইনাস ডেল্টা ইউ, এগুলো কি ছিল? ডেল্টা ইউপিটা হচ্ছে
স্থির চাপে সংঘটিত বিক্রিয়ার ক্ষেত্রে আন্তঃশক্তির পরিবর্তন, আর ডেল্টা ইউটা হচ্ছে স্থির আয়তনে সংঘটিত প্রক্রিয়ার ক্ষেত্রে আন্তঃশক্তির পরিবর্তন। নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়া যখন সংঘটিত হচ্ছে সেক্ষেত্রে এদের যে ডিফারেন্স সেটা খুবই কম হয়, সেজন্য এদেরকে সমান ধরা হয়েছে। যেহেতু এটা সমান এটা ধরা হয়েছে সেজন্য এই পার্টটা 0 হয়ে গেছে, এবং সেই জন্য আমরা এখান থেকে লিখছি যে কিউপি মাইনাস কিউভি সমান পি ডেল্টা ভি। এটা একটা সমীকরণের নাম দিলাম, 1 নম্বর নয়, এটা 3 নম্বর নাম দিলাম। এই সমীকরণটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি, কিউপি সমান ডেল্টা এইচ আর কিউভি সমান ডেল্টা ইউ। তাহলে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ সমান হচ্ছে পি ডেল্টা ভি। এটাকে আমি 4 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার দেখো, যদি বিক্রিয়ার ক্ষেত্রে কেবলমাত্র কঠিন বা তরল পদার্থ অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে আয়তনের পরিবর্তনটা খুবই নগণ্য হয়। অর্থাৎ শুধুমাত্র কঠিন বা তরল পদার্থ যদি অংশগ্রহণ করে সেক্ষেত্রে ডেল্টা ভি ইকুয়ালস টু 0 হবে, আয়তনের পরিবর্তনটা খুব নগণ্য হয়। এবং সেক্ষেত্রে ডেল্টা ভি যদি 0 হয় তাহলে পি ডেল্টা ভি এটা সমানও 0 হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিউপি সমান কিউভি হবে। বা আমরা 4 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ হবে। তাহলে কেবলমাত্র কঠিন বা তরল পদার্থ অংশগ্রহণ করলে যেহেতু আয়তনের পরিবর্তন নগণ্য হয় সেজন্য সেক্ষেত্রে স্থির চাপে বিক্রিয়া তাপ সমান স্থির আয়তনে বিক্রিয়া তাপ হবে, কিউপি সমান কিউভি বা ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ হবে। এবারে আমরা দেখব যদি গ্যাসীয় পদার্থ অংশগ্রহণ করে সেক্ষেত্রে আয়তনের পরিবর্তন ঘটবে এবং পি ডেল্টা ভির ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করব। যদি গ্যাসীয় পদার্থ উপস্থিত থাকে তাহলে স্থির উষ্ণতা ও চাপে, স্থির উষ্ণতা টি এবং চাপ পি, স্থির উষ্ণতা ও চাপে সংঘটিত বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়ক পদার্থের মোট মোল সংখ্যা N1 হয় এবং বিক্রিয়াজাত পদার্থের মোট মোল সংখ্যা N2 হয় তাহলে মোল সংখ্যার পার্থক্য ডেল্টা N সমান N2 মাইনাস N1। এবং যদি বিক্রিয়ক গ্যাসীয় পদার্থগুলোর মোট আয়তন V1 হয় আর বিক্রিয়াজাত গ্যাসীয় পদার্থগুলোর মোট আয়তন V2 হয় তাহলে আয়তনের পরিবর্তন ডেল্টা V সমান V2 মাইনাস V1। তাহলে এখন এই বিক্রিয়ায় গ্যাসীয় বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থগুলো যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি PV সমান nRT, n মোল গ্যাসের ক্ষেত্রে PV সমান nRT। তাহলে আমরা গ্যাসীয় বিক্রিয়ক পদার্থগুলোর জন্য লিখতে পারি যে PV1 সমান N1RT। P চাপ স্থির রয়েছে, T উষ্ণতা স্থির রয়েছে, V1 হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের আয়তন আর N1 হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ক পদার্থগুলোর মোট মোল সংখ্যা। আর বিক্রিয়াজাতগুলোর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে PV2 সমান N2RT। তাহলে এখান থেকে আমরা লিখব P ইন্টু V2 মাইনাস V1 সমান RT ইন্টু N2 মাইনাস N1, বা এখান থেকে পাবো P ডেল্টা V সমান ডেল্টা nRT। এই সমীকরণটা পাওয়া গেল, P ডেল্টা V সমান ডেল্টা nRT, যেখানে ডেল্টা V হচ্ছে আয়তনের যে পরিবর্তনটা ঘটেছে আর ডেল্টা N হচ্ছে গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক পদার্থগুলোর মোট মোল সংখ্যা, অর্থাৎ মোল সংখ্যার যে পরিবর্তন হয়েছে। তাহলে এই সমীকরণ 3 আর 4-এ আমরা এগুলো বসিয়ে দেব। কিউপি মাইনাস কিউভি সমান পি ডেল্টা ভি সমান ডেল্টা nRT, ডেল্টা nRT। তাহলে এখান থেকে আমরা লিখব কিউপি সমান কিউভি প্লাস ডেল্টা nRT। এটা 5 নম্বর নাম দিলাম। 4 নম্বর সমীকরণ থেকেও একইভাবে পি ডেল্টা ভির জায়গায় ডেল্টা nRT বসিয়ে আমরা পাবো, একেবারে লিখে দিচ্ছি ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা nRT। তাহলে গ্যাসীয় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ যখন উপস্থিত থাকবে সেক্ষেত্রে আমরা লিখব কিউপি সমান কিউভি প্লাস ডেল্টা nRT, বা আমরা লিখতে পারি ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা nRT।
তাহলে আমরা যেটা পেলাম ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। তাহলে এক্ষেত্রে ডেল্টা এন এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ হবে। অর্থাৎ যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এন ইকুয়ালস টু 0 হবে তাদের ক্ষেত্রে ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ হবে। যেমন একটা এক্সাম্পল দেখো, N2 গ্যাসিয়াস প্লাস O2 গ্যাসিয়াস, সেখান থেকে 2NO গ্যাসিয়াস। এবার এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল্টা এন সমান কত হবে? ডেল্টা এন হচ্ছে গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোট মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোট মোল সংখ্যা। তাহলে এখানে সবকটাই বিক্রিয়ক বিক্রিয়াজাত যা রয়েছে সবাই গ্যাসীয় অবস্থাতেই রয়েছে। এখানে বিক্রিয়াজাত পদার্থের মোট মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়ক পদার্থগুলোর মোট মোল সংখ্যা, এখানে 1 এখানে 1, তাহলে 1 প্লাস 1, তাহলে 2 মাইনাস 2 সমান হচ্ছে 0। তার মানে ডেল্টা এন সমান হচ্ছে 0 এই বিক্রিয়াটার ক্ষেত্রে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ হবে। যেহেতু ডেল্টা এন 0 হয়ে যাচ্ছে সেজন্য ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ হবে। আচ্ছা, নেক্সট দেখো, যদি ডেল্টা এন গ্রেটার দ্যান 0 হয় সেক্ষেত্রে ডেল্টা এইচ গ্রেটার দ্যান ডেল্টা ইউ হবে। যেমন একটা এক্সাম্পল দেখো, PCl5 গ্যাসিয়াস, সেখান থেকে PCl3 গ্যাসিয়াস প্লাস Cl2 গ্যাসিয়াস। এক্ষেত্রেও আমরা ডেল্টা এন ক্যালকুলেট করব। বিক্রিয়াজাত পদার্থ এখানে 1 এখানে 1, 1 প্লাস 1, মাইনাস বিক্রিয়ক পদার্থ এখানে 1, তাহলে 2 মাইনাস 1 সমান প্লাস 1। তাহলে এক্ষেত্রে ডেল্টা এন গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল্টা এইচ গ্রেটার দ্যান ডেল্টা ইউ হবে। নেক্সট দেখো, যদি ডেল্টা এন লেস দ্যান 0 হয় তাহলে ডেল্টা এইচ লেস দ্যান ডেল্টা ইউ হবে। এক্ষেত্রেও আমরা উদাহরণ দেখব। যেমন দেখো, কার্বন সলিড প্লাস 2H2 গ্যাসিয়াস, এখান থেকে তৈরি হচ্ছে CH4 গ্যাসিয়াস। তাহলে এর ক্ষেত্রে ডেল্টা এন সমান এখানে 1 মাইনাস, দেখো এটা সলিড রয়েছে সুতরাং এটা আমরা কাউন্ট করব না, আমরা শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ক এবং গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যাকেই ধরছি। তাহলে এখানে 2 রয়েছে, তাহলে 1 মাইনাস 2 সমান হচ্ছে -1। তাহলে এক্ষেত্রে ডেল্টা এন লেস দ্যান 0 হবে এবং ডেল্টা এইচ লেস দ্যান ডেল্টা ইউ হবে। তাহলে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখলাম। ডেল্টা এন যখন 0 হবে তখন ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ হবে, যেমন এই উদাহরণটার ক্ষেত্রে দেখেছি। ডেল্টা এন গ্রেটার দ্যান 0 হলে ডেল্টা এইচ গ্রেটার দ্যান ডেল্টা ইউ হবে, এখানে উদাহরণ দেখেছি। এবং ডেল্টা এন যদি লেস দ্যান 0 হয় সেক্ষেত্রে ডেল্টা এইচ লেস দ্যান ডেল্টা ইউ হবে। এবং এই উদাহরণের ক্ষেত্রেও আমরা দেখছি যে ডেল্টা এন হচ্ছে -1 এবং এখানে আমরা গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা দেখেছি, সেই জন্য এখানে 1 এটা হচ্ছে গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা, আর -2 লিখেছি, 2টা হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা। সেখান থেকে -1 পাওয়া গেছে, ডেল্টা এন লেস দ্যান 0 হয়েছে, অর্থাৎ ডেল্টা এইচ লেস দ্যান ডেল্টা ইউ হবে। আজকের ক্লাসে আমরা এইগুলো আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা তাপগ্রাহিতা নিয়ে আলোচনা করব।